ডুবেছে সোনালী ধান, দিশেহারা কৃষক। ক্ষতিগ্রস্ত চাষিদের ৭,৫০০ করে টাকা দেওয়ার কথা জানালেন কৃষিমন্ত্রী। ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত ৩। টাঙ্গাইল, গোপালগঞ্জ ও নাটোরে আলাদা সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ জনের। সংযোগ সড়কের অভাবে ব্যবহার অনুপযোগী নরসিংদীর মনোহরদী কাপাসিয়া সেতু। জামালপুরে জনমানবহীন ফসলের মাঠে কোটি টাকার সেতু বানিয়ে সরকারি অর্থ নয়-ছয়। এবং গাইবান্ধায় বেশি মুনাফার প্রলোভন দেখে গ্রাহকের অর্ধ কোটি টাকা নিয়ে লাপাত্তা এনজিও। গা ঢাকা দিয়েছেন কর্মীরা। তলিয়ে যাওয়া হাওরে ডুবেছে সোনালী ধান। কোথাও কোথাও সামান্য ধান কাটা হলেও নষ্ট হচ্ছে খোলায় পড়ে। শ্রমিক সংকটে ফসল শুকাতে না পারায় বাধ্য হয়ে মধ্যস্বত্বভোগীদের কাছে বিক্রি করতে হচ্ছে। এতে মিলছে নামমাত্র মূল্য, উঠছে না উৎপাদন খরচও। ৭ জেলা নিয়ে বিস্তৃত হাওর, বিশাল তার ব্যাপ্তি। অধিকাংশ হাওরই এখন পানিতে থই থই করছে। তলিয়ে গেছে বোরো ধানের ক্ষেত। বছরের একমাত্র ফসল বোরো ধান ঘরে তোলার আগেই প্রকৃতির ছোবল। নৌকা দিয়ে পানির নিচে ডুবে থাকা ধান তোলার চেষ্টা করছেন কেউ কেউ। কয়েক জায়গায় সামান্য ধান কাটতে পেরেছেন কৃষক, কিন্তু শুকানোর জায়গা নেই। আবার আছে শ্রমিক সংকটও। রোদ উঠলেও শঙ্কা কাটেনি হাওরে। যে কোনো সময় আবার নামতে পারে ঝুম বৃষ্টি, তাই ফসল নিয়ে দুশ্চিন্তা। এই বৃষ্টি অনেক ক্ষতি করছে। আমরা কোনো ধান ফান কিচ্ছু তুলতে পারছি না। ৭-৮টা দিন ধরে কোনো ঘুম নাই, খানিও নাই। আউরের তোলাত আছি, তোলা তুই ধান এখন তুই আর কোনো নেই। তো পানি বাড়ে আবার টানতে নৌকাও নাই। ভেজা ধান সরকারি গুদামে বিক্রি করা সম্ভব না হওয়ায় কৃষক বাধ্য হয়ে মধ্যস্বত্বভোগীদের কাছে বিক্রি করছেন। উঠছে না উৎপাদন খরচও। বর্তমানে পানি তোলে আছে, সাগর অত নিরুপায়। এবং আমি একা করি না, ইয়াওয়ারটা বেশি অংশ বাগই পানির তোলে অনেকের ওই গরম নালাই জানো তো ঠান্ডা কি ঠান্ডা সারা আর সুস্থ নাই রে বাবা। বের থেকে ৭০,০০০ টাকা তুললেন না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়ায় ৪৬,৭৩০ হেক্টরের বেশি ধান ক্ষেত তলিয়ে ফসলের ক্ষতি হয়েছে। রোদ না থাকায় ধান তোলার পরও নষ্ট হচ্ছে। সব পানি চলে গেছে, অঞ্চল এটা আনার মতন নাই। সরকার আগে আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রকৃত কৃষকের তালিকা করতেছি। তো এই তালিকাগুলো আমরা ইতিমধ্যেই দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। হাওরের নিচু অংশে এখনো যে পরিমাণ পানি, তাতে ধান কাটার কোনো উপায় নেই। তার উপর আরও 2 দিন আছে ভারী বৃষ্টির পূর্বাভাস। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক। চালক ও হেলপারকে মারধরের প্রতিবাদে মেহেরপুর চুয়াডাঙ্গা আন্তজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। রাতে পরিবহন ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়েছেন শ্রমিকরা। ফলে সকাল থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে মেহেরপুর থেকে ছেড়ে যায়নি কোনো বাস। এর আগে রবিবার দুপুরে রাব্বি বাসের চালক ও সুপারভাইজারকে মারধর করে এক মোটরসাইকেল চালক। এর প্রতিবাদে পরিবহন ধর্মঘট চলছে। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। আমাদের যারা মেরেছে রোডে তাদের শাস্তি দাবি করছে এবং ড্রাইভারদের যদি নিরাপত্তা না পেয়ে মেহেরপুর জেলা গাড়ি চলে বন্ধ করতে হবে। আমাদের সাথে জড়িত আছে পরিবহন সেক্টরে। আমরা কর্মবিরতি ধর্মঘট আসামি না ধরা পর্যন্ত অনির্দিষ্টকালের ধর্মঘট। গাজীপুরের ধান গবেষণা ইনস্টিটিউটের নতুন মহাপরিচালক হিসেবে আমিনুল ইসলামের নিয়োগ নিয়ে পাল্টাপাল্টি বিক্ষোভ হয়েছে। সকাল থেকে মহাপরিচালকের অনুসারী ও বিরোধী দুটি পক্ষ ব্যানার ও লোকবল নিয়ে মহাপরিচালক কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। নিয়োগের পরেই ডিজিকে ফ্যাসিবাদের দোসর ও দুর্নীতিবাজ আখ্যা দিয়ে নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ করে বিজ্ঞানী ও শ্রমিক কর্মকর্তার একটি অংশ। এরই মধ্যে ইনস্টিটিউটের বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়। পরে দুপুরের দিকে মহাপরিচালক তার কার্যালয়ে গেলে মারমুখী হয়ে পড়েন বিরোধী আন্দোলনকারীরা। এ সময় পুলিশ পাহারায় তিনি কার্যালয়ে অবস্থান নেন। সদ্য ঘোষিত নোয়াখালী জেলা ছাত্রদলের ৩৭ সদস্য বিশিষ্ট কমিটি প্রত্যাহার ও কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ করেছেন পদবঞ্চিত ছাত্রদলের নেতাকর্মীরা। দুপুরে মাইজদির জেলা জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে পরে টাউন হল মোড়ে বিক্ষোভ সমাবেশ, টায়ারে আগুন, সড়ক অবরোধ করা হয়। এরপর নোয়াখালী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন হয়।
আন্দোলনরত নেতাকর্মীরা জানান, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ইচ্ছে মতো জেলার যে কোনো পর্যায়ের কমিটি বিলুপ্ত এবং নতুন করে ঘোষণা করেছেন। নাসিরের এমন কর্মকাণ্ডে ত্যাগী নেতারা রাজনীতি করার আগ্রহ হারাচ্ছেন। দ্রুত সময়ের মধ্যে ব্যক্তিগত পকেট কমিটি বিলুপ্ত করে যোগ্যদের নেতৃত্ব নতুন কমিটি ঘোষণার জন্য দলের চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করেন তারা। হাইকোর্টের আদেশ না মেনে দোকান বন্ধের নির্দেশের প্রতিবাদে জেলা প্রশাসকের বিরুদ্ধে মানববন্ধন করেছেন সিলেটের ব্যবসায়ীরা। সকালে নগরের কোর্ট পয়েন্ট এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে ব্যবসায়ীরা অভিযোগ করেন, হাইকোর্টের আদেশ উপেক্ষা করে জেলা প্রশাসনের নির্দেশে গত ২৬শে মার্চ থেকে বেআইনিভাবে মার্কেটের দোকান তালাবদ্ধ রাখা হয়েছে। এতে ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন। চলতি বছরের ১০ই মার্চ মার্কেট ট্রাস্টের পক্ষ থেকে নোটিশ দিয়ে জানানো হয়, ভাড়াটিয়াদের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে এবং ৩ দিনের মধ্যে দোকান খালি করে দিতে হবে। ব্যবসায়ীরা এ সিদ্ধান্তকে একতরফা, বেআইনি ও চুক্তিবিরোধী দাবি করে উচ্চ আদালতে রিট করেন। হাইকোর্ট ১২ই মার্চ ২ মাসের জন্য স্থিতাবস্থা অবস্থায় রাখার নির্দেশ দেয় এবং উচ্ছেদ নোটিশের কার্যকারিতা ৩ মাসের জন্য স্থগিত করে। ব্যবসায়ীরা তালাবদ্ধ দোকান খুলে দেয়া এবং ব্যবসায় বাধা না দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। সংযোগ সড়কের অভাবে ব্যবহার অনুপযোগী নরসিংদীর মনোহরদী গাজীপুরের কাপাসিয়া সেতু, অথচ ২ বছর আগে শেষ হয়েছে প্রকল্পের মেয়াদ। এতে নষ্ট হচ্ছে সরকারি অর্থ, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ। ২০২২ সালের পুরাতন ব্রহ্মপুত্র নদের নরসিংদীর মনোহরদী ও গাজীপুরের কাপাসিয়ার মধ্যে সংযোগ স্থাপনে নির্মাণ শুরু হয় সেতুর। প্রকল্পের মেয়াদ শেষ হয় ২০২৪ সালে। নির্মাণে ব্যয় হয় ১০ কোটি টাকা। যদিও সংযোগ সড়ক না থাকায় ব্যবহার করা যাচ্ছে না সেতুটি। এতে একদিকে নষ্ট হচ্ছে সরকারি অর্থ, অন্যদিকে ভোগান্তিতে লক্ষাধিক মানুষ। নৌকা দিয়ে আসা যাওয়া করার লাগে, এরপর আমার নিজের ভয় করে আর এমনি এটা তো বহুদিন যাবৎ সরকারের কোটি কোটি টাকা নষ্ট করে ফেলা হয়। নৌকা ছাড়া কোনো বন্দোবস্ত নাই। এই ব্রিজের লেগে আঙ্গর ইমার্জি দরকার, আঙ্গরও ভীষণ অসুবিধা হইতেছে যাওয়া আসা। সংযোগ সড়কের অভাবে নৌকা দিয়েই পারাপার হতে হচ্ছে স্থানীয়দের, ফলে অনেক সময় ঘটছে দুর্ঘটনা, আহত হচ্ছেন অনেকেই। নৌকা তো আই 10টা টাকা দিয়ে আন লাগে, আমরা বইরা মানুষ উঠতাই না, নামতারি না। এদেরকে জিজ্ঞাসা করলে এরা বলতেছে কয় কিছুদিন ভিতরে হয়ে যাবে, মাস ২-৩ মাস হয়ে যাবে, কিন্তু তারা কিছু করে না এখনো পর্যন্ত। কর্তৃপক্ষ বলছে সেতু সংযোগ সড়ক নির্মাণের নকশা চূড়ান্ত না হওয়ায় শেষ হয়নি কাজ। অ্যাপ্রোচের সড়কটা কিভাবে নির্মাণ হবে এটা এখন পর্যন্ত ফাইনাল হয় নাই, তবে ইতিমধ্যে এটা রিভিশনের জন্য প্রস্তাব গেছে। এই রিভিশনের প্রস্তাবটা যদি পাস হয়, ইনশাআল্লাহ এটা খুব দ্রুত সমাপ্ত করা সম্ভব। কাজ শেষে শিগগিরই পূর্ণতা পাবে সেতুটি, এমন প্রত্যাশা সবার। ডিবিসি নিউজ ডেস্ক। জামালপুরে জনমানবহীন ফসলের মাঠে পড়ে আছে সোয়া ২ কোটি টাকা মূল্যের দুটি সেতু। চরাঞ্চলে যাতায়াতের কোনো রাস্তা না থাকায় ব্রিজ দুটি জনসাধারণের কোনো কাজেই আসছে না। তবে দ্রুতই রাস্তা নির্মাণ করে সেতু দুটি চলাচল উপযোগী করার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ঘুইনচারচর এলাকায় প্রায় ২ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে ২ গার্ডার সেতু নির্মাণ করে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। তবে সেতু দুটির সংযোগ সড়ক না থাকায় পাশের রাস্তা দিয়েই চলাচল করছে মানুষ ও যানবাহন। বর্ষায় এই চরাঞ্চলে যেতে যমুনার শাখা নদী নৌকায় পাড়ি দিয়ে যেতে হয় কুলপাল ঘাটে। কয়েক যুগ ধরে স্থানীয়রা জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট থেকে কুলপাল ঘাট পর্যন্ত একটি সেতুর দাবি জানিয়ে আসছিল। গুরুত্বপূর্ণ এমন স্থানে সেতু তৈরি না করে গুরুত্বহীন ফসলের মাঠে সেতু নির্মাণ করায় ক্ষুব্ধ স্থানীয়রা। সরকারের এটা মনে করে যে কয়েকটা খরচা হয়েছে, সরকার এটা পুরাই বৃথায়। অযথা ক্ষেতের ভিতরে ব্রিজের মানে কোনো দেওয়ার কোনো মূল্যই নাই। রাস্তায় যদি নিচে থাকে তাহলে ব্রিজ দিয়ে তো ওইরকম ভাবে কোনো কাজ হবে না আমাদের। পুরাতন ঘাটের ওই গোদারা ঘাটের ওই ব্রিজটার প্রয়োজন হইলে আগে ওই ব্রিজটা হইলে এই রাস্তাটার প্রবল হবো, এই ব্রিজটা আঙ্গের কার্যকারী হবো। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানালেন, ব্রিজ দুটি সচল করার জন্য সড়ক নির্মাণের প্রস্তাবনা দেওয়া হয়েছে। পায়ে হাঁটার পথ থাকলেও আসলে ওইভাবে চলাচলের মতো কোনো রাস্তা ছিল না, সেটাও আমরা এবার প্রকল্প দিয়েছি। এক্সটেনশনের বিষয়টা হচ্ছে অধিদপ্তরে দেওয়া হয়েছে, সেটা আমরা পাওয়ার সাথে সাথে আমরা এটা জানতে পারবো। আসলে গুরুত্বহীন সেতু দুটি ব্যবহার উপযোগী করে তুলতে দ্রুতই ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কথা বলছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সরাসরি চলে যাচ্ছে আমরা সেখানে। তাদের নিজস্ব গতিতে এগিয়ে যাচ্ছে। আপনাদের ধন্যবাদ। থ্যাংক ইউ।
বিশ্ববরেণ্য চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের ১০৫তম জন্মজয়ন্তী উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল ২ দিনব্যাপী চলচ্চিত্র উৎসব। উৎসবে হাজির হয়েছিলেন প্রখ্যাত নির্মাতা তানভীর মোকাম্মেল, অভিনেতা তৌকির আহমেদ, ভারতীয় হাই কমিশনার পাওয়ান বরে, চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু প্রমুখ। উদ্বোধনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সত্যজিৎ রায়কে অভিহিত করেন মানুষের মনস্তত্ত্ব ও জীবন বাস্তবতার চিকিৎসক হিসেবে। উৎসবের দ্বিতীয় দিনে দর্শকদের আগ্রহের কেন্দ্রে ছিল চারুকলা বিভাগের আয়োজনে বিশেষ আর্ট ওয়ার্কশপ। প্রধান অতিথি তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন চলচ্চিত্রকে অন্যতম শক্তিশালী মাধ্যম উল্লেখ করে এমন আয়োজনকে উৎসাহিত করেন। গাইবান্ধায় গ্রাহকের সঞ্চয়ের প্রায় অর্ধ কোটি টাকা নিয়ে রাতারাতি লাপাত্তা তিশা ফাউন্ডেশন নামের একটি কথিত এনজিও। শহরতলির ডিবি রোডের সুখ শান্তির বাজার এলাকায় তাদের অফিসে তালা ঝুলছে। গা ঢাকা দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরাও। উচ্চ মুনাফা ও সহজ শর্তে ঋণের প্রলোভনে পড়ে বিপাকে অর্ধশত ব্যবসায়ীরা। গাইবান্ধা শহরতলির সুখশান্তির বাজার এলাকার এই ভবনে একসময় ছিল জেলা সমাজসেবা অধিদপ্তরের অফিস। গেল ২২ এপ্রিল ভবনের ৩ তলায় কার্যক্রম শুরু করে তিশা ফাউন্ডেশন। গ্রাহক জোগাড় করতে চটকদার সুবিধা আর মন ভোলানো কথার জাল বিছায় সংস্থাটি। ২০,০০০ টাকা সঞ্চয়ে ২ লাখ এবং ১ লাখ টাকা সঞ্চয়ে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার আশ্বাস দেয় সংস্থাটির কর্মকর্তারা। সহজ শর্তে ঋণ পাওয়ার আশায় ফাঁদে পড়েন সদর উপজেলার অর্ধশতাধিক ব্যবসায়ী। মাত্র ৭ দিনেই জমা দেন অন্তত অর্ধ কোটি টাকা। ঋণ বিতরণের কথা ছিল ২৯ এপ্রিল। তার আগেই অফিসে তালা ঝুলিয়ে সটকে পড়েন কর্মকর্তা কর্মচারীরা। আমি এই এনজিওতে ফর্ম করছি ৫০,০০০ টাকা দিয়ে, আমার হলে ৫ লাখ টাকা দিবে ওনারা। আসার পরে এই চক্র পাল্লাতে ভর্তি। আর এখান থেকে অনেকজনেরই টাকা নিচ্ছে, প্রায় অনেকে তো অজানা, অনেকে এখনো জানাই নাই। টাকা ফেরত পেতে থানায় অভিযোগ দিয়েছিলেন ভুক্তভোগীরা। এই পৌরসভার মধ্যে তিশা ফাউন্ডেশন নামে একটা এনজিও কাজ করত। হঠাৎ করে সেই ফাউন্ডেশনের লোকজন উধাও হয়ে গেছে। এরকম একটা সংবাদ পেয়েছি। এই সংবাদের ভিত্তিতে আমরা অনুসন্ধান শুরু করেছি। এখন বাড়িটা বর্তমানে তালাবদ্ধ, সবাই পলাতক আছে। অনুসন্ধান এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মোবাইল ফোনে ওই এনজিওর ব্রাঞ্চ ম্যানেজারের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করলেও বন্ধ পাওয়া যায় ফোনটি। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সারা বাংলা সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন। শিল্প কারখানার বিষাক্ত বর্জ্য মহানগরীর ১.৫ কোটি মানুষের পয় নিষ্কাশন আর পলিথিন স্তূপে রুদ্ধ হয়ে আছে কর্ণফুলী। কঠিন বর্জ্যে ভরাট হয়ে যাচ্ছে নদীর তলদেশ, যা সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছে চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক কার্যক্রমে। বিষাক্ত বর্জ্যের প্রভাবে নদীটি এখন মাছের জন্য মৃত্যুপুরী। এমন করুণ দশার পেছনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকির অভাবকে দুষছেন বিশেষজ্ঞরা। পাহাড়ি লুসাইকন্যা থেকে নেমে আসা যে কর্ণফুলী চট্টগ্রামকে আগলে রেখেছে, আজ সেই নদী ধুঁকছে মানুষের তৈরি বর্জ্যের ভারে। নগরের চাকতাই খালসহ অসংখ্য নালা দিয়ে প্রতিদিন কয়েক হাজার টন কঠিন ও তরল বর্জ্য এসে মিশছে এই নদীতে। সিটি কর্পোরেশন মাত্র ৪০ ভাগ বর্জ্য অপসারণ করতে পারলেও বাকি ৬০ ভাগেরই শেষ ঠিকানা এই কর্ণফুলী। বিষাক্ত বর্জ্যের কারণে মরছে মাছ। গবেষকরা বলছেন এরই মধ্যে হারিয়ে গেছে অন্তত ৩৫ প্রজাতির দেশীয় মাছ। ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। কর্ণফুলীতে যে মাছগুলো আপনি পেতেন সেগুলো কি পাচ্ছেন? এখন আর পাচ্ছেন না। অনেক প্রজাতির মাছ কিন্তু হারিয়ে গেছে। মাছের যে ব্রিডিং গ্রাউন্ড আপনার, সেটা পোনা ছাড়বার জন্য যে উপযুক্ত হবে সেটা তো নাই। অনেকগুলো মাছ আছে নদীর এবং জলজ পরিবেশের তলদেশ থেকে, জলাশয়ের তলদেশ থেকে খাদ্য গ্রহণ করে, সেগুলো পলিথিন ছাড়া কিছুই নাই। এই অবস্থার জন্য অপরিকল্পিত নগরায়ন আর সুয়ারেজ সিস্টেমের অভাবকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অভিযান যেন কেবলই রুটিন মাফিক দায়সারা কাজ, এমন অভিযোগ গবেষকদের। এখানে পানির মানমাত্রা অনেক নিম্ন, এখানে সেডিমেন্টেশন অনেক বেশি, এখানে নাব্যতা কম বলে জলোচ্ছ্বাসে নদীর উপরিভাগ শহরের তুলনায় উঁচু হয়ে যায়। যেসব যন্ত্রপাতি আছে এগুলো অকেজো কিংবা অন্য প্রকার, এবং যারা দায়িত্বে আছে তারা পরিবেশকে লালন করে না। এদিকে কর্ণফুলীর দূষণ রক্ষায় কঠোর পদক্ষেপের কথা বলছে প্রশাসন। ফ্যামিলি ওয়েস্ট থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট যা আছে সেগুলো যেন সেখানে না ফেলতে পারে, সেটার দিকে আমাদের নজর রাখতে হবে এবং সংশ্লিষ্টদের আমি বলবো তারাও এর বিষয়ে সোচ্চার হবে। তবে কেবল আশ্বাস নয়, কর্ণফুলীর বোবাকান্না থামিয়ে দেশের অর্থনৈতিক হৃৎপিণ্ড সচল রাখতে এই নদীকে তার পুরনো যৌবন ফিরিয়ে দেয়াই এখন সময়ের দাবি, এমন মত সংশ্লিষ্টদের। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।
চট্টগ্রামে একীভূত হওয়া 5টি ব্যাংকের শাখায় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করে তালা দিয়েছে আমানতকারীরা। হেয়ার কাট বাতিল ও ব্যাংকে রাখা আমানত তুলতে না পারায় সকালে নগরীর আগ্রাবাদ আমানতকার অ্যাসোসিয়েশনের ব্যানারে কর্মসূচি পালন করা হয়। ভুক্তভোগীরা জানান ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে। হেয়ারকাট বাতিল ও আমানত ফেরতের দাবিতে টানা দ্বিতীয় দিনে কর্মসূচি পালন করেন একীভূত হওয়া 5 ব্যাংকের গ্রাহকরা। সোমবার সকালে নগরীর আগ্রাবাদে এক্সিম ব্যাংকের একটি শাখার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। পরে বিক্ষোভকারীরা শাখাটিতে তালা ঝুলিয়ে দেন। পর্যায়ক্রমে ইউনিয়ন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও সোশ্যাল ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখায়ও তালা দেন আমানতকারীরা। আমরা একটার পর একটা ব্যাংক বন্ধ করব, একটার পর একটা ব্যাংক বন্ধ করব, কারণ আমরা ন্যায্য অধিকার ফিরে পাচ্ছি না। আমাদের যুক্তির দাবি হচ্ছে দুইটা, একটা হচ্ছে 24 এবং 25 যেটা অবৈধ হেয়ার কাট, এই অবৈধ হেয়ার কাট আমরা মানি না, আমরা জীবনেও মানব না। তাদের অভিযোগ আমানতের একটি বড় অংশ কেটে নিচ্ছে ব্যাংক, বাকি টাকাও তুলতে পারছেন না তারা। 1000 টাকা দিলে মাসে প্রফিট 500 টাকা দিচ্ছে, আর 500 টাকা দিচ্ছে না। 24 বছর প্রবাস করে কষ্ট অর্জিত টাকা ইনকাম করে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে রাখেছে, আজকে টাকা দিচ্ছে না, পয়সা দিচ্ছে না। ব্যাংক কর্মকর্তারা বলছেন আমানতকারীদের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ব্যাংকের কার্যক্রম চলতেছে, ব্যাংকের আমরা এই পর্যন্ত জানুয়ারি থেকে এখনো পর্যন্ত 8 কোটি টাকা পেমেন্ট করছি। কার্যক্রম না চললে তো এটা হতো না। প্রধান কার্যালয়ে আমরা সবসময় যোগাযোগ রাখতেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে পুলিশ। রবিবার একই দাবিতে খাতুনগঞ্জে কয়েকটি ব্যাংকের শাখায় তালা দেন গ্রাহকরা। ডিবিসি নিউজ ডেস্ক। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহে নির্ধারিত দিনে আওয়ামীপন্থী আইনজীবীদের মনোনয়নপত্র তুলতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি জামায়াতপন্থী আইনজীবীদের বিরুদ্ধে। দুপুরের দিকে বার লাইব্রেরিতে স্থাপিত নির্বাচন কমিশনের কার্যালয়ে সাধারণ আইনজীবী পরিষদের ব্যানারে আওয়ামীপন্থী আইনজীবীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে আসলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। পরে লাইব্রেরির সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন আইনজীবী পরিষদের সদস্যরা। অভিযোগ, তাদের মনোনয়নপত্র সংগ্রহে বাধা দেওয়া হয়েছে। বিকাল 5টা পর্যন্ত অপেক্ষা করার ঘোষণা দেন এবং মনোনয়নপত্র সংগ্রহের সুযোগ দেওয়ার দাবি জানান তারা। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে 21শে মে। বিকাল 5টায় শেষ হচ্ছে মনোনয়নপত্র সংগ্রহের সময়। নির্বাচন কমিশন থেকে আমরা সাধারণ আইনজীবী পরিষদ যে প্যানেল রশিদ জাভেদ মাহতাব পরিষদ তা ফর্ম সংগ্রহ করবে। যদি ফর্ম না দেয় আমরা 5টা পর্যন্ত অপেক্ষা করব। যদি ফর্ম না দেয় আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। এ বিষয়ে আরো জানাতে আদালত প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, জানাবেন এখন কেমন দেখছেন সেখানে অবস্থা? আওয়ামীপন্থী যারা আছে তারা কি সেখান থেকে ফর্ম তুলতে পেরেছে কিনা? বিএনপি জামায়াতপন্থী আইনজীবী যারা আছে তাদের অবস্থানটা কেমন? হিমাদ্রি, আপনি জানেন যে আগামী 21শে মে এই আইনজীবী সমিতির নির্বাচন হওয়ার কথা এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে যে উত্তেজনা সেটি এখনও চলছে। মূলত এই জায়গাটিতে বা উত্তেজনার যে প্রধান কারণ সেটি হচ্ছে একটি পক্ষ এবং তারা দাবি করছে যে তাদেরকে গঠনতন্ত্র আসলে না মেনে তাদেরকে শুধুমাত্র 2 ঘন্টা সময় দেওয়া হয়েছে এবং গঠনতন্ত্র এক ধরনের উপেক্ষিত করা হয়েছে। এই ক্ষেত্রে শুধুমাত্র 2 ঘন্টা সময় তাদেরকে মনোনয়নপত্র গ্রহণ এবং জমা দেওয়ার জন্য আসলে সময় বেঁধে দেওয়া হয়েছে। এবং তাদের যেটি অভিযোগ, গত 133 বছরের ইতিহাসে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির যে ইতিহাস, সেই ইতিহাসে প্রথমবারের মতো এই ধরনের একটি ঘটনা ঘটতে যাচ্ছে এবং ঘটাচ্ছে এবং তারা অপেক্ষা করছেন 5টা পর্যন্ত তারা আসলে সময় বেঁধে দিয়েছেন। এবং ভেতরে মূলত অফিস কক্ষের ভেতরে যে সমস্ত নির্বাচন কমিশনার রয়েছেন তারা রয়েছেন এবং তারা অভিযোগ করছেন যে সেখানে একটি পক্ষ মূলত এই পরিস্থিতিকে আসলে ঘোলাটে করার চেষ্টা করছেন। আমরা তাদের সাথে কথা বলে একটু অভিযোগটা জানতে চাই এবং পরবর্তী কর্মসূচি জানতে চাই। আপনাদের অভিযোগটা একটু সুনির্দিষ্ট করে বলবেন, সামনের কর্মসূচি বা আমাদের আসলে এই যে আমরা রশিদ জাভেদ মাহতাব পরিষদ যেটা দিয়েছে এটা মুক্তিযোদ্ধার সপক্ষের একটি প্যানেল। আমরা এখানকার যে 133 বছরের যে ঐতিহ্য, যে এখানে নির্বাচনের মাধ্যমে সবসময় নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়ে থাকে। আর এখানে যে আমাদের যে একটি যে আইনজীবী সমিতি, সেটিতে হচ্ছে আমাদের যারা সদস্য আছে তাদের চাঁদায় এই সমিতি তার কার্যক্রম পরিচালনা করে আইনজীবীদের কল্যাণে। এখন আমাদের এই প্যানেল আমরা গতবারও দিয়েছিলাম, এই যে মুক্তিযোদ্ধার সপক্ষের এই সাধারণ আইনজীবী পরিষদের প্যানেল, তারা গতবারও তারা কোনো ধরনের ফর্ম নিতে দেয়নি। এবারও কিন্তু তারা আমাদের দেখতে পাচ্ছেন আমাদেরকে ফর্ম নিতে দিচ্ছে না। আমি একজন এখানকার মেম্বার এবং যারা প্যানেল দিয়েছে তার একটা সমর্থক। আমি সেই অনুযায়ী আমাদের যে ভোটের যে অধিকার সেটি আমরা প্রতিষ্ঠিত করতে চাই গণতান্ত্রিক পদ্ধতি।
আমাদের কর্মসূচি হচ্ছে যদি আমাদেরকে 5টা পর্যন্ত টাইম আছে, এর মধ্যে যদি আমাদেরকে তারা ফর্ম নিতে না দেয় তাহলে আমরা আমাদের কর্মসূচি হচ্ছে আমরা প্রতিবাদী মিছিল করব এবং আমরা সাংবাদিক সম্মেলন করব। এর পরবর্তীতে আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমাদের কর্মসূচি ঘোষণা করব। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক এক সভাপতির সাথে, এবং তারা বলছেন যে তাদেরকে যে 5টা নির্ধারিত যে সময়, সেই সময়ের মধ্যে ফর্ম নিতে দেওয়া না হলে তারা আগামী যে কর্মসূচি সেটি তারা আসলে ঘোষণা করবে। তো সব মিলে এই ছিল সবশেষ খবরাখবর এখানকার। হিমাদ্রি। মুজিব, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। কুকি চীনের 20,000 পোশাক তৈরির মামলার প্রধান আসামিকে জালিয়াতি করে জামিন নেওয়ার ঘটনায় বেঞ্চ অফিসার জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে হাইকোর্ট। পাশাপাশি কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না তা জানাতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এর আগে তথ্য গোপন করে হাইকোর্ট থেকে জামিন নেন চট্টগ্রামে কুকি চীনের পোশাক জব্দের ঘটনায় করা সন্ত্রাস বিরোধী আইনের মামলার আসামি শাহিদুল ইসলাম। সে সময় সম্পূর্ণ ভিন্ন একটি মামলার এজাহার ও তথ্য উপস্থাপন করা হয়, যেখানে কুকি চীন সংশ্লিষ্ট কোনো অভিযোগ ছিল না। 7 মাস পর চলতি বছরের এপ্রিলের শেষ দিকে জামিন জালিয়াতির বিষয়টি প্রকাশ পায়। এই ঘটনা জানার পর প্রধান বিচারপতি 2 দিনের মধ্যে তদন্ত করে দায়ীদের চিহ্নিতের নির্দেশ দেন। এরপরই বেঞ্চ অফিসার জাকিরকে বরখাস্ত করে হাইকোর্ট প্রশাসন। 2025 সালের 17 মে চট্টগ্রামের বায়েজিদ বোস্তাম এলাকায় তৈরি পোশাক কারখানা রিংভো অ্যাপিয়ারেলসের গুদাম থেকে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের সদস্যদের জন্য তৈরি করা 20,300 পিস পোশাক জব্দ করা হয়। ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়। 3 মাসের মধ্যে কক্সবাজার বিমানবন্দর থেকে চালু হবে আন্তর্জাতিক ফ্লাইট। এছাড়া পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। সকালে জেলা প্রশাসকদের সম্মেলনে নির্দেশ দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। সম্মেলনে পর্যটকদের নিরাপত্তার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পেয়েছে। জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে যাতে দর্শনার্থীরা কোনো নিরাপত্তাহীনতায় না ভোগেন। পাশাপাশি কক্সবাজারকে আরও ভালো রাখা যায়, সৈকত পরিষ্কার পরিচ্ছন্ন যাতে রাখা যায় সেই বিষয়েও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। সেন্ট মার্টিন নিয়ে এক প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বলেন, সেন্ট মার্টিনে বছরের কিছু সময় বন্ধ থাকার বিষয়টি নিয়ে আলোচনা হয়নি, কিন্তু বিষয়টি নিয়ে সরকার চিন্তা করছে। আমরা অতি সত্বর কক্সবাজারকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসেবে আমরা নির্বাচিত করেছি, সেটা আমরা শুরু করবো হয়তো 3-4 মাসের মধ্যেই। বিগত সময় যে পর্যটনের কোনো কাজই হয়নি, এটা আপনারা সবাই দেখেছেন। মানে সবচেয়ে রুগ্ন অবস্থায় আছে পর্যটনটা। কক্সবাজারটাকে যাতে আরো ভালো রাখা যায়, আরো পরিষ্কার পরিচ্ছন্নতার অবস্থায় রাখা যায় বিচটা, সেই দিকেও তাদের নির্দেশ দেওয়া হয়েছে কাজ করার জন্য। টেকনাফ উপকূলের জেলেদের কাছে আতঙ্কের আরেক নাম আরাকান আর্মি। গেল 1.5 বছরে রাখাইন রাজ্যের এই শাসক গোষ্ঠীর হাতে আটক হয়েছে 385 জন বাংলাদেশি জেলে। এর মধ্যে 210 জন বিজিবি, কোস্টগার্ড ও অন্যান্য বাহিনীর মধ্যস্থতায় ফেরত এলেও বাকিদের ভাগ্য অজানা। এই অবস্থায় নাফ নদীর মোহনায় সীমানা বয়া চান জেলেরা। আন্তর্জাতিক সীমানা হওয়ায় এ বিষয়ে সরকারের হস্তক্ষেপ প্রয়োজন বলে জানান জেলা প্রশাসক। সাগরের নীল জলরাশির সাথে জেলেদের মিতালি। নাফ নদীর মোহনা এবং সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ সাগরে মাছ শিকার করেই চলে যাদের জীবন জীবিকা, পরিবার পরিজন। তবে এই জেলেদের জীবিকা এখন হুমকির মুখে। রাখাইন রাজ্যের 271 কিলোমিটার এলাকার দখল আরাকান আর্মির হাতে যাওয়ার পর হরহামেশাই ঘটছে বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনা। গত 16 মাসে 385 জেলে অপহরণের শিকার হয়েছেন। সরকারের বিভিন্ন বাহিনীর মধ্যস্থতায় 210 জনকে ফিরিয়ে আনা সম্ভব হলেও এখনও আটক 175 জন জেলে। করা হয় নির্যাতন। রাখাইন রাজ্য থেকে টেকনাফকে আলাদা করেছে নাফ নদী। মাছ শিকারের সময় কোনো সীমানা বয়া না থাকায় ভুল করে মিয়ানমার সীমান্তে ঢুকে পড়লেই অপহরণ করা হচ্ছে, জানালেন জেলেরা। সীমান্তের মধ্যে মাছ মারতে গেলে আরাকান আর্মিরা আসা বাংলাদেশের সীমান্ত থেকে ধরে নিয়ে যায়। এটা কি বাংলাদেশের, এটা কি বার্মার, এটা কোনো মার্কিং নাই, মাঝখান থেকে কোনো বয়া সিস্টেম নাই বা কোনো একটা নির্দিষ্ট কোনো একটা মানে মার্ক নাই। আরাকান আর্মি নেওয়ার পরে আমরা যাচ্ছি আমাদের সীমানা থেকে, ওনারা বলতেছে এটা ওদের সীমানা বলে প্রায় 120টার মতো ট্রলার ধরে নিয়ে গেছে, কিছু ফেরত আনছে। নাফ নদীতে ড্রেজিং করে বিকল্প চ্যানেল ও সীমানা শনাক্তকরণ বয়া বসানোর দাবি দ্বীপের বাসিন্দাদের। এখানে দুইটা ওয়ে, একটা হচ্ছে আমাদের নদীটাকে ড্রেজিং করে বিকল্প একটা চ্যানেল তৈরি করে দেওয়া, আর একটা এই আমাদের যে নাফ নদীর একটা বর্ডার লাইন আছে, এই বর্ডার লাইনকে কিছু বয়া দ্বারা চিহ্নিত করে দেওয়া। আমরা সরকার পক্ষ থেকে যদি আমাদেরকে সীমানাটা যদি
মানে পার্থক্য করে দেয় আমরা সীমানা যেহেতু খরচ না করতে পারি। এখন তো আমাদের সীমানার মধ্যে জাল মারলেও ওইখানে পানির মধ্যে পানি চলাচলের মধ্যে চলে যায়। সাগরের সীমানা নির্ধারণে নানা সীমাবদ্ধতা থাকার কথা জানালো বিজিবি। আমাদের বাংলাদেশের সীমানায় বিশেষ করে নদী সীমান্তের মধ্যে যদি কোনো জেলে যদি আমাদের সীমানার মধ্যে থাকে তাকে ধরে নিয়ে যাওয়ার কোনো সাহস কারো নাই। বিজিবি সীমাবদ্ধতা হচ্ছে আমরা সাগরে আমাদের দায়িত্ব নাই, সুতরাং সাগরে আমরা দায়িত্ব পালন করতে পারি না, আমাদের সেই সক্ষমতাও নাই। আর কোস্টগার্ড জেলেদের নিরাপত্তায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার কথা জানিয়েছে। সরকারের উচ্চতর মহলে কথা বলে সীমানা বয়ার ব্যবস্থা করার আশ্বাস জেলা প্রশাসকের। ইন্টারন্যাশনাল বাউন্ডারিগুলার যেহেতু ইস্যু, সেখানে বিজিবি, পররাষ্ট্র মন্ত্রণালয়, আমি সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের সাথে কথা বলে আমরা উদ্যোগ নিব বিষয়টা বয়া দেয়া যাতে তারা এরিয়াটা ডিমার্কেশন করতে পারে। মাছ শিকারে যাওয়া জেলেদেরও সতর্ক থাকার অনুরোধ তার। ডিবিসি নিউজ ডেস্ক। রাঙামাটি জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি নিয়ে অসন্তোষের জেরে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে, আহত হয়েছে অন্তত 10 জন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে 144 ধারা জারি করেছে প্রশাসন। রাঙামাটি জেলা কমিটি বাতিলের দাবিতে দুপুর থেকে পদবঞ্চিতরা বিএনপি দলীয় কার্যালয়ে অবস্থান নেয়। অন্যদিকে পৌরসভা প্রাঙ্গণ থেকে নবনির্বাচিত কমিটির অনুসারীরা আনন্দ মিছিল বের করার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ইটপাটকেল নিক্ষেপ, লাঠি সোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে। এক পর্যায়ে নবনির্বাচিত কমিটির সমর্থকরা পদবঞ্চিত কর্মীদের হটিয়ে বিএনপি কার্যালয় দখলে নেয়। সংঘর্ষ থামাতে পুলিশ সেনাবাহিনী লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। বিএনপি অফিসের আশপাশ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। এদিকে বান্দরবানের ছাত্রদলের নবগঠিত জেলা কমিটি নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন পদবঞ্চিতরা। বেলা 11টায় বান্দরবান প্রেস ক্লাবের সামনে বান্দরবান জেলা ছাত্রদলের সর্বস্তরের নেতৃবৃন্দ ব্যানারে মানববন্ধন হয়। বিক্ষুব্ধরা অভিযোগ করেন স্বেচ্ছাসেবক দলের নেতা এবং দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয় থাকা ফরাদ হোসেন জিকুকে জেলা ছাত্রদলের আহ্বায়ক করা হয়েছে। বিবাহিত এবং ছাত্র রাজনীতির সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত নন এমন একজনকে দায়িত্ব দেওয়া সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক মোড়ে গিয়ে অবস্থান নেয়। কক্সবাজারে হাম উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। এর এই মোট 13 জনের মৃত্যু হল জেলায়। একই সঙ্গে বর্তমানে কক্সবাজারের 7টি হাসপাতালে 147 জন হামের উপসর্গ নিয়ে ভর্তি থাকার তথ্য জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। নতুন করে মৃত্যু হওয়া 2 শিশুই রামু উপজেলার। এ নিয়ে 29শে মার্চ থেকে এ পর্যন্ত এক রোহিঙ্গা সহ 13 শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। এদিকে গত 24 ঘন্টায় হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 52 জন এবং ছাড়পত্র নিয়েছে 37 জন। জেলার 7 হাসপাতালে ভর্তি রয়েছে 147 জন শিশু।